আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন এ আশা রাখছি। আজকে আমরা ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনের প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষে আমাদের সাবজেক্ট পড়ালেখা ও বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত কেস টেকিং ও ঔষধ নির্বাচন বিষয়ক আজকের লাইভ। তো আমার এই লাইভটি আপনারা যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আপনারা একটু প্লিজ লাইভটি সম্পর্কে জানান যে আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা। আর আরেকটি বিষয় হলো যে আপনারা এই যে লাইভটি আমার দেখছেন, তো এই দেখাটা ঠিকমতো আমার কথাগুলো শুনতে পারতেছেন কিনা, এবং আহ, আমাদের এই যে লাইভ স্ট্রিমের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো লেখাগুলো আপনারা ঠিকমতো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, সবগুলো বিষয় আপনি আপনারা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান। তো আমাদের সবচেয়ে বড় বিষয় হলো আমরা আজকে কেস টেকিং শিখব। তো কেস টেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আমরা ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যত লেখাপড়া শিখলাম, সব লেখাপড়ার মানে আউটপুটটা হয় কেস টেকিং এর মাধ্যমে। অর্থাৎ আপনি একটা রুগীকে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন, কি উত্তর পাবেন, তার উত্তরের এগেইনস্টে কি ঔষধ দিবেন, কিভাবে ঔষধ দিবেন, আপনার সমস্ত বিদ্যা, এই সব কিছুই এই কেস টেকিং এর মাধ্যমে আপনি এস্টাবলিশড করবেন বা বিদ্যার বহিঃপ্রকাশ ঘটাবেন। হুম। তো কেস টেকিং এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো যেহেতু কেস টেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, আর আমাদের আজকের সাবজেক্টটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। কি সাবজেক্ট? পড়ালেখা ও বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত কেস টেকিং ও ঔষধ নির্বাচন কৌশল। তো এই পড়ালেখা সংক্রান্ত আমাদের অভিযোগের তো অভাব থাকে না। আমাদের বাবা মারা, অভিভাবকরা পড়ালেখা নিয়ে অনেক অভিযোগ করেন। মানুষের বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ, এই যে আমি আজকে আপনাদেরকে পড়াচ্ছি বা আপনাদের লাইভে ক্লাস নিচ্ছি, এটা তো একটা বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ, তাই না? আপনারা যারা পড়তেছেন বা আপনারা যারা লাইভে আমাদের এই ভিডিওটা দেখতেছেন, এটাও কিন্তু একটা বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ। হ্যাঁ, যারা আমার কথা বুঝতেছেন এবং যারা বুঝতেছেন না, যে আমার কথা বুঝতেছেন সে এইখানে এই তার বুদ্ধিটা, অর্থাৎ বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপটা একটু শানিত, এবং যারা আমার কথাগুলো বুঝতেছেন না, তারা তাদের থেকে আরেকটু আম, কম, তাই না? তো এটাই হলো বিষয়, যে আমাদের বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ এটা আমাদের জীবনের একটা বিশেষ অংশ। তো এই বিষয়টাকে নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে, অর্থাৎ গত মঙ্গলবার দিন আমরা আলোচনা করেছিলাম, আমরা রুগীকে যদি প্রশ্ন করি যে পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন। আমি আবারও বিষয়টা উত্থাপন করতেছি, সেটা হলো পড়ালেখা ও বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ সংক্রান্ত কেস টেকিং করার সময় আমরা রুগীদেরকে এবং রুগীর অভিভাবকদেরকে আমরা 5টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন, পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন? 2 নম্বর প্রশ্ন, সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন? 3 নম্বর প্রশ্ন, কাউকে শনাক্ত করা, ফেস ও পরিচয় মনে রাখার দক্ষতা কেমন? 4 নম্বর প্রশ্ন, কোনো বিষয়ের ভাবনা চিন্তা, গবেষণা সংক্রান্ত দক্ষতা কেমন? 5 নম্বর প্রশ্ন, ধ্যান করা, অন্তর্দর্শন বা অন্যের মনোভাব বোঝার দক্ষতা কেমন? এই যে প্রশ্নগুলো আমরা রুগীদেরকে করব, ক্ষেত্র বিশেষে করব। হ্যাঁ, সবাইকে যে সব প্রশ্ন করতে হবে তা না, ক্ষেত্র বিশেষে যদি আপনি প্রয়োজন মনে করেন এখানে প্রশ্ন করা উচিত, তাহলে প্রশ্ন করবেন। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে মানে কমন কিছু প্রশ্ন আছে, সেগুলো তো আপনি অবশ্যই করবেন। আর এই প্রশ্নগুলো কিন্তু কি বলে, এক্সট্রা অর্ডিনারি প্রশ্ন, আপনি সব রোগীকে এই প্রশ্ন করবেন না। হুম। তো যদি আপনি মনে করেন যে রোগীকে প্রশ্ন করা উচিত, তাহলে আমরা গত গত মঙ্গলবার দিন 6 তারিখে আমরা
শিখেছিলাম পড়ালেখা ও হিসাব নিকাশের দক্ষতা কেমন। এই প্রশ্নের কি উত্তর আসতে পারে এবং তার উত্তরের এগেইনস্টে কি রুব্রিক আসতে পারে, কি ঔষধ আসতে পারে, এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা শিখব সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন। 4টা বিষয়: সময়, তারপরে স্থান, মাত্রা, দূরত্ব। এই 4টা বিষয়ে আন্দাজ করার দক্ষতা কেমন আমরা রোগীকে প্রশ্ন করলাম। প্রশ্ন আমি এখানে যেভাবে লিখে দিয়েছি এইভাবেই যে করতে হবে তা না। আমি এখানে যেভাবে লিখেছি তার উপর ভিত্তি করে আপনি আপনার ভাষায়, আপনি আপনার মতো গুছিয়ে রোগীকে প্রশ্ন করবেন। অবস্থার পরিপ্রেক্ষিতে প্রশ্নের ধরন অন্যরকম হতে পারে, কিন্তু প্রশ্নটা প্রায় কাছাকাছি। যে সময়ের জ্ঞান, তারপরে স্থানের জ্ঞান, মাত্রা, দূরত্ব ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার রোগীকে প্রশ্ন করতে পারেন। তো প্রশ্নর মধ্যে আমরা যে বিষয়টা সবচেয়ে ভালো শিখব সেই বিষয়টা হলো এই 2 নাম্বার প্রশ্নটা, যে সময়, স্থান, মাত্রা, দূরত্ব। এই প্রশ্নটার উত্তর আমরা দেখি কোথায় কিভাবে পাই। সময় নিয়ে, সময়ের ব্যাপারে রোগীর পক্ষ থেকে যদি উত্তরটা এমন হয়, আমি এখানে যা লিখেছি হুবহু তাই যে উত্তর দিবে রোগী তা না, এই কথাটার কাছাকাছি একটা উত্তর দিবে। যেমন সময় আগে চলে এসেছে এমনটা মনে হয়, এই বিষয়টা কিরকম। ধরুন কেউ যদি 10টার সময় বলে এখন মনে হয় 12টা বাজে, বা এখন মনে হয় 1টা বাজে, তাহলে কি হলো, তার কাছে মনে হলো যে 10টার সময়টা 1টার সময়। অস্বাভাবিক বিষয় না? আপনি 10টার সময়, সকাল 10টা, আপনি মনে মনে ভাবতে পারেন যে এই সময়টা হয়তো 10:30 বাজে, না হয় 9:30 বাজে, না হয় 11টাই বাজে। আপনি 1 ঘন্টা এদিক সেদিক হতে পারে, এটা স্বাভাবিক। মানুষের 10টার সময়কে আপনি 11টা ভাবতে পারেন, আবার 9টাও ভাবতে পারেন। কিন্তু কেউ যদি 10টার সময়কে 1টা ভাবে, তার মানে কি তার সময়টা এগিয়ে এসেছে। সময়টা এগিয়ে এসেছে, অর্থাৎ 10টার কাছেই মনে হয় তার সময় 1টা বেজে গেছে। এই যে সময়টা এগিয়ে চলে এসেছে, এইরকম একটা ভাব, এরকম একটা ফিলিং, এই ফিলিংটা যদি রোগী যদি বলে যে মনে হয়, তাহলে কিন্তু এই সিমটমটা হবে না। এখানে বলা হয়েছে মাইন্ড ডিলুশনস, টাইম আর্লিয়ার টাইম সিমস। যেখানে ডিলুশন কথাটা থাকবে সেখানে রোগী 100% বিশ্বাস করবে যে সময়টা এখন 1টা, কনফিউজে থাকবে না। অনুভূতির ভিতরে, অনুভূতির জগতে সে থাকবে না। সে কিসে থাকবে? সে বিশ্বাসের জগতে থাকবে। একটা হলো আমার কাছে মনে হয় যে এখান থেকে এই দেয়ালের দূরত্ব 7 ফিট, এটা আমার কাছে মনে হয়। হয়তো 1 ফিট ছোট হইতে পারে, 1 ফিট বড় হইতে পারে। এটা হলো মনে হওয়ার ব্যাপার। আর আমি যদি মনে করি, যে একটা হলো মনে হওয়া, এটা সম্ভবত, আমার নিজেই আমি মনে করি যে সম্ভবত, আমি 100% শিওর না। যদি আমি 100% শিওর দিয়ে বলি এখানকার দূরত্ব হলো 15 ফিট, আসলে আছে 7 ফিট, আমি বললাম 15 ফিট, অবশ্যই এখানে 15 ফিট হবে। তাহলে এটাকে বলা হয় ডিলুশন। অর্থাৎ তার কাছে যদি কোন একটা ভুল বিষয় মানে সঠিক মনে হয়, সেটাকেই বলা হয় ডিলুশন। তো মাইন্ড ডিলুশন, টাইম আর্লিয়ার টাইম সিমস, এই সিমটমটা দিয়ে আমরা 9টা ওষুধ পাবো। ওষুধগুলো কোথা থেকে পাবো, ওষুধগুলো কিভাবে দেখবো? এই যে আমি মাইন্ড বললাম, আমাদের রেপার্টরিতে যেতে হবে, রেপার্টরির মাইন্ড অধ্যায়ে যেতে হবে। সবচেয়ে ভালো রেপার্টরি হলো রবিন মার্ফি রেপার্টরি। বাজারে যেটা কিনতে পাওয়া যায়, এই রবিন মার্ফি রেপার্টরি একাধারে জেনারেল রেপার্টরি এবং ক্লিনিক্যাল রেপার্টরি, দুইটা একসাথে। আবার ক্যান্ট রেপার্টরি শুধু জেনারেল রেপার্টরি, ক্লিনিক্যাল না। তো সিনথেসিস রেপার্টরি জেনারেল রেপার্টরি, তবে এখানে অনেক ক্লিনিক্যাল সিমটম আছে, তবে ক্লিনিক্যাল ভাষায় সাজানো হয়নি। তাহলে মধ্যম পন্থায় আপনি রবিন মার্ফি রেপার্টরিটাকে ইউজ করতে পারেন। বাজারে রবিন মার্ফি রেপার্টরি কিনতে পাওয়া যায়। আর যাদের কাছে আমার মতো সফটওয়্যার আছে,
তারা তো আরো বেশি সহজ করে পড়তে পারেন, হ্যাঁ, সহজ করে সিমটমগুলোকে খুঁজে বের করতে পারেন, আরো বেশি তাড়াতাড়ি সিমটমগুলোকে অ্যানালাইসিস করতে পারেন। কিন্তু কম্পিউটার দিয়ে সিমটম অ্যানালাইসিস করতে পারবেন, এটা একটা দক্ষতা। কিন্তু এই দক্ষতার পাশাপাশি আপনাকে অবশ্যই হাতে কলমে বই থেকে সিমটম অ্যানালাইসিস করার যোগ্যতা অর্জন করতে হবে। এটা হলো বেসিক শিক্ষা। হুম। তো আপনি কি করবেন, এই সিমটমটাকে খুঁজে বের করতে হলে মাইন্ড অধ্যায়ে যাবেন। মাইন্ড অধ্যায়ে গিয়ে সেখানে ডিলুশন নামে একটা চ্যাপ্টার আছে, ওই ডিলুশন চ্যাপ্টারে যাবেন। মাইন্ডের ডিলুশন একটা চ্যাপ্টার বলতে রুব্রিক বলা হয়। তো ওই রুব্রিক ডিলুশন রুব্রিকের ভিতরে আপনি ইংরেজি বর্ণমালা ক্রমিক ডিকশনারির মতো টাইম সাব রুব্রিকে যাবেন। হুম। টাইম সাব রুব্রিকে গিয়ে ওই টাইমেরও আবার আরেকটা সাব রুব্রিক আছে, আর্লিয়ার টাইম, সেখানে যাবেন। আর্লিয়ার টাইম সিমস, এখানে গিয়ে আপনি ওষুধগুলো পেয়ে যাবেন। ঠিক আছে? তো খুব সহজ, হোমিওপ্যাথি প্রপার ডাক্তার হওয়া খুব সহজ। হ্যাঁ, আর যদি শুধু ম্যাট্রিমেডিকা দিয়ে ডাক্তার হইতে চান, অবশ্যই ম্যাট্রিমেডিকা লাগবে, হ্যাঁ, কিন্তু শুধু ম্যাট্রিমেডিকা দিয়ে যদি ডাক্তার হইতে চান, তাহলে সারা জীবন পরেও ম্যাট্রিমেডিকা শেষ করতে পারবেন না, মনেই রাখতে পারবেন না। কয়টা ঔষধ আপনি মনে রাখতে পারবেন? এক একটা ঔষধে 10,000, 15,000, 20,000 করে সিমটম ম্যাট্রিমেডিকাতে দেওয়া আছে। হ্যাঁ, সব সিমটম গুলোকে আপনি মুখস্থ করে মনে রাখতে পারবেন? একটা ওষুধ না হয় মনে রাখলেন, 2টা, 4টা, 5টা, 20টা, 50টা ওষুধ মনে রাখলেন, ঔষধ আছে 5,000-এর মতো, সবগুলো ওষুধকে আপনি মনে রাখতে পারবেন না? পারবেন না। হ্যাঁ, এই জন্য এই ডিকশনারি ইউজ করতে হবে। সিমটমের ডিকশনারির নাম হলো রেপার্টরি। হুম। তাহলে আমরা যে বিষয়টা এখন শিখলাম, যে সময় যদি রুগীর কাছে মনে হয় না, রুগী যদি বিশ্বাস করে যে আগে চলে এসেছে, তার মানে হলো তাকে যদি সে 10টার সময় বলবে 1টা বাজে, 10টার সময় বলবে 12টা বাজে, অর্থাৎ অস্বাভাবিক আগে বলবে। হুম। এবং সেটা ভিতর থেকে বিশ্বাস করে বলবে। হ্যাঁ, একটা হলো মনে হওয়া থেকে যদি বলে তাহলে এটা কখনো ডিলুশন হয় না। হ্যাঁ, ভিতরের বিশ্বাস থেকে যদি বলে তাহলে সেটা ডিলুশন। একটা সিমটম বুঝলাম। আচ্ছা, আমাদের প্রশ্নটা ছিল আমরা রোগীকে প্রশ্ন করব সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন, রোগীকে প্রশ্ন করলাম। রোগী সময় নিয়ে এখন উত্তর দিচ্ছে, রোগীর পক্ষ থেকে উত্তর আসতেছে। হ্যাঁ, আমি এখানে যে উত্তরগুলো লিখেছি এটা হলো আমি আমার মতো করে লিখেছি, রোগী কিন্তু আমার মতো করে উত্তর দিবে না, কিন্তু রোগী এই সাবজেক্টের উপরে উত্তর দিবে। কিরকম? সময় পার হয়ে গেছে এমনটা মনে হয়। হুম। আহ তো এইটা কেমন, এটার উদাহরণ কি হইতে পারে? কারণ মাইন্ড পড়ানো তো একটা জটিল সাবজেক্ট, বুঝায় না দিলে অনেকে বুঝবেন না। হ্যাঁ, তো এই বিষয়টাকে আমরা কি মনে করতে পারি বা কিভাবে বুঝতে পারি যে সময় পার হয়ে গেছে? ধরুন আমরা যেহেতু 10টা নিয়েই কথা বলতেছি, 10টায় তার পরীক্ষা। হুম। তো এবার সে 9টা বাজে বলতেছে, আরে 10টা তো বেজে গেছে, আমার তো সময় শেষ হয়ে গেছে, বা আমি তো পরীক্ষা শুরু হয়ে গেছে। এই বিষয়টা যদি সে বিশ্বাস থেকে বলে, অর্থাৎ ভিতর থেকে বলে, তাহলে এটা ডিলুশন আকার রূপ নিবে। আর যদি এটা মিস্টেক করে ফেলে, অর্থাৎ তার যদি তার কাছে যদি মনে হয় 9টার সময়, আচ্ছা আমার কাছে মনে হইতেছে পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ, বিশ্বাস থেকে না, মনে হওয়া, ধারণা, তাহলে কিন্তু এটা ডিলুশন হবে না। তাহলে মাইন্ড, ডিলুশন, টাইম, এক্সট্রা এক্সাগ্রেশন অফ টাইম। হুম, অর্থাৎ টাইমটা তার সময় পার হয়ে গেছে, অর্থাৎ যে টাইমটা সে এখনো টাইম আসে নাই, কিন্তু তার কাছে মনে হয়েছে টাইমটা পার হয়ে গেছে। এই জন্য 4টা ঔষধ রয়েছে। এই ঔষধগুলো কিভাবে পাবেন, এই আমি তো এখানে রুব্রিক গুলো দেখে নিয়েছেন, যারা পারেন তারা ঠিকই পেয়ে যাবেন ইনশাল্লাহ। সময় ও স্থান সম্পর্কে ভুল করে, কি কি ভুল করে? সময় সম্পর্কে ভুল করে, স্থান সম্পর্কে ভুল করে। এগুলো তো একটা জেনারেল কথা। হ্যাঁ, তো অর্থাৎ এখানে কিন্তু মিস্টেক, এটা একটা হলো ডিলুশন, মানে হলো সে ভিতর থেকে মনে করা, আর মিস্টেকটা মানে হলো যে সে আম, সময় স্থান সম্পর্কে
কোথায় ছিলাম? হ্যাঁ, আচ্ছা। সময় সম্পর্কিত মেমোরি দুর্বল, এটা পড়ি আগে। সময় সম্পর্কিত মেমোরি দুর্বল বলতে কি বোঝাচ্ছে? যে আম আ যেমন সে গতকাল কোনো একটা জায়গাতে গিয়েছে সকালে ১০ টায়। হুম? এই যে গতকাল কোথায় গিয়েছিল, কয়টায় গিয়েছিল সেটা ভুলে যাবে। হ্যাঁ? এখানে বলা হয়েছে সময় সম্পর্কিত। কোথায় গিয়েছে সেটা মনে থাকবে। হ্যাঁ? কিন্তু সময়টা ভুলে যাবে যে আমি সকাল কয়টায় যেন গেছিলাম? দুপুরে গেছিলাম? নাকি বিকেলে গেছিলাম? না সকালে গেছিলাম? মিস্টেক করে ফেলে। হ্যাঁ? মেমোরিটা দুর্বল। সে মনে করতে পারে না যে সে কোন সময় গেছিল। বিষয়টা আমরা কিন্তু এই ধরনের পেশেন্ট পাই বা এই ধরনের বিষয়গুলো কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। হ্যাঁ? এই চ্যাপ্টার গুলো যদি আমাদের পড়া না থাকে তাহলে কিন্তু আমরা কি করব? এগুলো স্কিপ করে যাব। কিন্তু এই সিম্পটম গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ করার কোনো সুযোগ নাই। আমাদেরকে শিখতে হবে। সময় স্থান সম্পর্কে ভুল করে। আ সময়টা স্থানটা অর্থাৎ যে সময় বলা দরকার সে সময় বলে না, অন্য সময় বলে। হ্যাঁ? বিস্তারিত আর বেশি ব্যাখ্যাতে যাব না। মনে হয় আমার কথা এখানে বুঝতে পারছেন। সময় সম্পর্কে ভুল করে আ সময় দ্রুত চলে যাচ্ছে এমনটা মনে হয়। আ আপনার কাছে ১ দিন সময় মানে ১ দিন ২৪ ঘন্টা, হ্যাঁ? তার কাছে মনে হয় ১২ ঘন্টার মতো। কোন দিক দিয়ে যে সময়টা চলে গেল, একটা দিন চলে গেল সে মানে ধরতে পারতেছে না। সময়টা যেন তার কাছে দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ? এবং পেশেন্ট বলবে, "আমার কাছে সারাটা দিন যে কেমনে জায়গা আমি হিসাব কইরা পাই না।" অর্থাৎ তার কাছে মনে হয় সময় দ্রুত চলে যাচ্ছে। আ তারপরে সময় যদি ধীরে, ধীরে চলে যায় এমনটা মনে হয়, সেক্ষেত্রেও আমাদের সিম্পটম রয়েছে এবং রোগী এই প্রশ্ন করলে কি উত্তর আপনারা দেখতে পাচ্ছেন। আ তারপরের যে ব্যাপারটা যেকোনো আ স সে কোন স্থানে আছে তা গুলিয়ে ফেলে। এবারে স্থান নিয়ে একটা ই ব্যাপার মানে তার মধ্যে একটা কনফিউশন। আমরা রোগীকে কি প্রশ্ন করেছিলাম? রোগীকে প্রশ্ন করেছিলাম আ সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আপনার আন্দাজ করার দক্ষতা কেমন? যার মধ্যে প্রবলেম আছে সে ঠিক আপনাকে উত্তর দিয়ে দিবে। আর যার মধ্যে প্রবলেম নাই সে আপনার এই কথায় অবাক হয়ে যাবে। অর্থাৎ সে বুঝবেই না আপনার প্রশ্নটা। হ্যাঁ? আর যার মধ্যে প্রবলেম আছে সে অবশ্যই বুঝে ফেলবে। ঠিক না? আচ্ছা। তো যার মধ্যে প্রবলেম আছে সে তো বুঝে ফেলল। সে উত্তর দিতে পারে এইভাবে। আ যেকোনো স্থা যে যেকোনো স্থানে আছে তা গুলিয়ে ফেলে। মানে সে কোন জায়গাতে আছে সেটা সে আ গুলিয়ে ফেলে। অর্থাৎ সে এখন তার বাসার কাছে আছে নাকি স্থান সম্পর্কে কোন জায়গায় আছে সে এখন জায়গাটা খুব একটা ভালো চিনতে পারতেছে না। গুলিয়ে ফেলতেছে। সে ২ টা ৩ টা জায়গার কথা মনে করতেছে। হয়তো আমি উত্তরাতে আছি, নাকি আমি মতিঝিলে আছি, নাকি আমি মিরপুরে আছি। কোথায় আছি? গুলিয়ে ফেলতেছে। অর্থাৎ অন্য জায়গার সাথে সে কনফিউশন অফ মাইন্ড নোস নট হোয়ার হি ইজ সে কোথায় আছে সেটা সে বলতে পারতেছে না। কনফিউশন তৈরি হয়ে গেছে। আ এই রুব্রিকটা আশা করি খুঁজে পাবেন। কিভাবে খুঁজে পাবেন? আবার বুঝিয়ে দিচ্ছি। মাইন্ড অধ্যায়ে যাবেন। তারপরে কনফিউশন নামক যে আ সাব রুব্রিক আছে সেই রুব্রিকে যাবেন। কনফিউশন অফ মাইন্ড তারপর নোস নট হোয়ার হি ইজ এটা হলো সাব রুব্রিক সেখানে চলে যাবেন এবং ১৫ টা ওষুধ আছে ওষুধগুলো দেখতে পাবেন। আচ্ছা। আম পরিচিত রাস্তা খুঁজে পায় না। অর্থাৎ সে এই রাস্তা দিয়ে বহুবার গেছে এবং সে তার নিজের এলাকার একেবারে পরিচিত রাস্তা। আ তো এই রাস্তা দিয়েও সে রাস্তা খুঁজে পায় না। অর্থাৎ সে তার নিজের গলিটা খুঁজে পাচ্ছে না। হ্যাঁ? একটা মেইন রোড দিয়ে যাচ্ছে। এই রোড দিয়ে সে প্রতিদিনই কিন্তু বাজারে যায় বা তার বন্ধুর বাড়িতে যায়। একটা গলির ভিতর দিয়ে ঢুকে, হ্যাঁ? ঢুকে তার বন্ধুর বাড়িতে যায়। এখন মেইন রোড দিয়ে সে ঠিকই বের হইছে। ওই গলি আর খুঁজে পায় না। হুম? পরিচিত রাস্তা খুঁজে পায় না। মাইন্ড কনফিউশন অফ মাইন্ড লস হিজ ওয়ে ইন ওয়েল নোন স্ট্রিটস। হ্যাঁ? ওয়েল নোন স্ট্রিটস মানে হলো সে আগে থেকেই এই রাস্তাটা সম্পর্কে খুব ভালো জানে। এই রাস্তা দিয়ে সে বহুবার গেছে। কিন্তু সে এটাই খুঁজে পায় না। যদি বিষয়টা এমন হয় তাহলে
এই ধরনের রুগীর কাছ থেকে কথা বের করতে হবে। এখন কি কথা হইতে পারে, কি 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 সাবজেক্ট আপনার কাছে জানা আছে বা আপনার কাছে আছে, সেই সাবজেক্ট সম্পর্কে যদি আপনি আগে থেকে ধারণা না রাখেন, তাহলে কিন্তু আপনি কখনো রুগীর কাছ থেকে কথা বের করতে পারবেন না। রুগীর কাছ থেকে সঠিক উত্তরটা নিতে পারবেন না। উত্তরটা নিতে পারলেও অনেক সময় রুগী নিজে থেকেই বলবে তার সমস্যার কথা। বললেও আপনি কোথা থেকে ওষুধটা খুঁজে পাবেন, কোথা থেকে ওষুধটা নিবেন, সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, পরিচিত রাস্তা ভুলে যায়, এলাকা চিনতে ভুল করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো মানে কাছাকাছি সিমটম। এবার হলো স্থান। আচ্ছা, নিজের বাড়ি চিনতে পারে না, তারপর নিজের এলাকার রাস্তা চিনতে পারে না, আশেপাশের পরিচিত এলাকা চিনতে পারে না, মাথা ঘুরানোর সময় কাছের জিনিস অনেক দূরে মনে হয়। এখানে আপনারা ডান পাশে রুব্রিক গুলো দেখে নেবেন। শব্দ মনে হয় দূর থেকে আসে, তার মানে দূরত্ব, মাত্রা। এখানে মাত্রা এবং দূরত্ব বোঝাচ্ছে। অর্থাৎ শব্দটা কিরকম, এখানে এই রুব্রিকটা কিভাবে আমি একটু বুঝাই দিই। হিয়ারিং ডিস্টেন্ট সাউন্ড সিমস। হ্যাঁ, কোন একটা সাউন্ড, ধরুন আমার 3 ফুট দূর থেকে একটা সাউন্ড হলো, আনুমানিক 3 ফুট দূর থেকে, তা আমি মনে করবো কি আমার কাছাকাছি একটা জায়গা থেকে সাউন্ড হয়েছে, তাই না? তো আমার কাছে যদি মনে হয় এই 3 ফুট মানে হলো 20 ফুট দূর থেকে একটা সাউন্ড হয়েছে, অথবা 30 ফুট দূর থেকে একটা সাউন্ড হয়েছে, হ্যাঁ, আমার কাছে যদি এরকম একটা মনে হয়, হ্যাঁ, তাহলে এটা একটা সিমটম। এই সিমটমটাকে আমলে নিতে হবে এবং আমলে নিয়ে অ্যানালাইসিস করতে হবে। এটা কিন্তু কোনো ডিলোশন না, এটা তার কাছে মনে হবে। হ্যাঁ, সে অসুস্থ ফিল করতেছে, এই জন্য তার কাছে মনে হচ্ছে, সে জানে। তার সামনে আপনি কি করলেন, স্টিলের গ্লাসে একটা বাড়ি দিলেন বা যে কোনো একটা শব্দ করলেন, আপনি হাতে তালি দিলেন তার সামনে। হ্যাঁ, সে দেখতেছে আপনি তার সামনে হাতে তালি দিচ্ছেন, সে জানে যে কাছাকাছি জায়গা থেকে আপনি শব্দটা হয়েছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে অনেক দূর থেকে শব্দটা হয়েছে। সে নিজেও তালি দিয়ে দেখবে, জানে আমি তো এখানে শব্দ করলাম, আমার কাছে মনে হচ্ছে দূর থেকে শুনতেছি। সে নিজেকে তখন সে নিজেকে তখন অসুস্থ মনে করবে এবং ডাক্তারের কাছে বলবে। এখন ডাক্তারের কাছে বললে যদি এই ওষুধটা আপনি খুঁজে না পান, তাহলে এটা আপনার ব্যর্থতা, রুগী কিন্তু আপনাকে সিমটম দিয়ে দিয়েছে। আচ্ছা, কথার আওয়াজ মনে হয় দূর থেকে আসে। আপনার পাশ থেকে কোনো কেউ কথা বললে যদি মনে হয় যে অনেক দূর থেকে কথাটা আসতেছে, তাহলে আপনি নিজেকে অসুস্থ ফিল করবেন। হিয়ারিং ডিস্টেন্ট ভয়েস সিমস। হ্যাঁ, তো এই যে আপনি নিজেকে অসুস্থ ফিল করতেছেন, তখনই আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছে গিয়ে আপনি ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। হ্যাঁ, তো আপনার ডাক্তার যদি এই বিষয়টা না ধরতে পারে, না বুঝে, তাহলে ডাক্তার ব্যর্থ, হোমিওপ্যাথি ব্যর্থ না। আচ্ছা, এখন আমরা কি শিখবো? মাত্রা ও দূরত্ব ভুল করে। মাত্রা আর দূরত্ব ভুল করার মধ্যে রুগীর কাছ থেকে কি উত্তর আসতে পারে। আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আমরা রুগীকে প্রশ্ন করব সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন। রুগীকে আমরা এরকম একটা প্রশ্ন করলাম, এরকম প্রশ্ন করার পর রুগীর পক্ষ থেকে কি উত্তর আসলো? উত্তর আসলো যে নিজের শরীর আগের থেকে ছোট বা শুকনা হয়ে গেছে এমনটা বলবে। এখানে যেহেতু ডিলোশন আছে, ডিলোশনওয়ালা রোগী কখনো নিজেকে অসুস্থ মনে করে না, এইটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, ডিলোশনওয়ালা রোগী বলবে, বিশ্বাস থেকে বলবে যে আমার আমার শরীর আগের থেকে ছোট হয়ে গেছে। আসলে কি ছোট হয়েছে? কোনো মানুষকে আগের থেকে ছোট হয়? ছোট হয় না। কিন্তু রোগী বলবে আমার শরীর আগের থেকে ছোট হয়েছে বা শুকায় গেছে। হ্যাঁ, শুকায় যাওয়ার কথাটা কিন্তু বলে যে আমি আগের থেকে শুকায় গেছি। হুম, এখন যদি রোগী শুকায় যাওয়ার কথা বলে, তাহলে কিন্তু আপনি রোগীর অভিভাবকদেরকে জিজ্ঞেস করবেন যে আসলে কি সে শুকিয়ে গেছে কিনা, নাকি তার মধ্যে এটা ডিলোশন। রোগী কিন্তু বিশ্বাস থেকে বলবে। ডিলোশন মানে হলো সে বিশ্বাস থেকে বলবে। হ্যাঁ, রুব্রিকটা কিরকম? মাইন্ড, ডিলোশন, বডি, ডিমিনিস্ট ইজ। ডিমিনিস্ট বলতে হলো
লম্বার দিক থেকে ছোট হয়ে গেছে এটাও বোঝায়, আবার মোটার দিক থেকে চিকন হয়ে গেছে সেটাও বোঝায়। অর্থাৎ ডেমিনিস্ট হয়ে গেছে, আগের থেকে কমে গেছে। হ্যাঁ, এটা উচ্চতার দিক থেকেও কম হইতে পারে, তারপরে বডির দিক থেকেও কম হতে পারে। তো যেভাবেই হোক রুগী বলবে শুকিয়ে গেছি, ছোট হয়ে গেছি, যদি এগুলো বলে তাহলে আমরা এই রুব্রিকটা ইউজ করব। সবকিছুই আগের থেকে ছোট বা শুকনা হয়ে গেছে এমনটা বলে। এবার তার মধ্যে ডিলোশনটা কিরকম হতে পারে? ডিলোশন মানেই তো তার মাথায় কিছু সমস্যা, অর্থাৎ সে এটা কিন্তু 100% বিশ্বাস করে। হ্যাঁ, সে এটাকে ফিল করে, বিষয়টা এরকম না। হ্যাঁ, যেমন আমি যদি আমার কাছে যদি মনে হয় যে এই কলমটা তো 8 ইঞ্চি হওয়া উচিত, তো এই 8 ইঞ্চির জায়গায় আমার কাছে যদি মনে হয় কলমটা 5 ইঞ্চি, এবং সেটা যদি আমি নিজে ধরতে পারি যে আমার কাছে এত ছোট মনে হচ্ছে কেন, সবকিছু ছোট মনে হচ্ছে কেন, তাহলে এটা হলো অসুস্থতা, আমার চোখে প্রবলেম, অসুস্থতা। ঠিক আছে? যদি আমি ধরতে পারি, নিজের সমস্যাটা নিজে ধরতে পারি। আর যদি ধরতে না পাইরা আমি যদি এটা নিয়ে তর্ক করি, আরে এটা তো কত 5 ইঞ্চি একটা কাঠি, যদি তর্ক করি, অর্থাৎ আমি এটা স্বীকার করতেছি না 8 ইঞ্চি, কি করলাম? তর্ক করলাম 5 ইঞ্চি। তো এই যে 5 ইঞ্চি তর্ক করলাম, তার মানে কি আমি এটাকে 100% বিশ্বাস করছি, তখন এটা ডিলোশন হয়ে যাবে। তো এটা যদি সবকিছুই যদি আগের থেকে ছোট মনে হয়, তাহলে আমরা এটাকে রুব্রিক হিসাবে বিবেচনায় নিব। তো এবং এটা তার অসুস্থতা হিসেবে বিবেচনায় নিব। সে নিজে লম্বা ও উঁচু, কিন্তু ঘরের সবাই ছোট বা শুকনা। ডিলুশন ডিমিনিশড এভরিথিং ইন রোম ইজ diminished while she is tall and elevated। অর্থাৎ সে হলো লম্বা, টেল মানে লম্বা, and elevated মানে উঁচা। সে লম্বা এবং উঁচা, কিন্তু রোমের ভিতরে যারা আছে তারা সবাই শুকনা, ছোট। এই বিষয়টা যদি সে বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা হয়তো মেটাফরিক্যাল হতে পারে। তো মেটাফরিক্যাল কিরকম? সে সবসময় ঘরের সবার থেকে নিজেকে সুপিরিয়র মনে করে এবং সবার থেকে উচ্চ আসনে মনে করে। এটাও হইতে পারে, এবং সবাইকে সে ছোট মনে করে। এটা রোমের ভিতরে বলতে সে যেখানেই যায়, হ্যাঁ, সে একটা হল রুমে গেলে, সেখানে গেলেও সে তার মধ্যে যদি এই ফিলিংটা থাকে, এটা কিন্তু ডিলোশন। এই ডিলোশনের মানুষগুলো কিন্তু সমাজে সবার সাথে মিলেমিশে চলে, তারা একটা জায়গায় তার ছিঁড়া, সব জায়গায় না। হ্যাঁ, তো এই এক জায়গার তার ছিঁড়া ব্যক্তিরা কিন্তু সব মানে সমাজের সবার সাথে মিলে চলে, কিন্তু এই তার ছিঁড়ার কারণে মাঝে মধ্যে সে অপমানিত হয় এবং অপদস্থ হয়। এবং সেখান থেকে কিন্তু আমরা তাকে ধরে ফেলতে পারি যে সে অসুস্থ মানসিকভাবে, এবং তাকে আমরা ঔষধ দিতে পারি। এই ধরনের বিষয়গুলোতে একমাত্র হোমিওপ্যাথি ডাক্তাররাই ভালো হেল্প করতে পারবে। হোমিওপ্যাথি ডাক্তারদের চেয়ে ভালো মনোরোগের চিকিৎসা অন্য কোনো প্যাথি কল্পনাও করতে পারে না। আবারও বলছি, হোমিওপ্যাথি ডাক্তারের চেয়ে মনোরোগ চিকিৎসায় অন্য কোনো প্যাথির ডাক্তাররা কল্পনাও করতে পারবে না, তার ধারে কাছেও যেতে পারবে না। হোমিওপ্যাথির দক্ষতার ধারে কাছেও যেতে পারবে না। আমাদের থেকে সে ছোট বা শুকনা, এটাও একটা ডিলোশন। সে ছোট হয়ে গেছে, আপনারা রুব্রিকগুলো দেখে নিন। শরীরের কোনো অংশ সংকুচিত হয়ে গেছে, এমনটা সে বলে। আরো কিছু রুব্রিক আছে যে তার উচ্চতা কমে ছোট হয়েছে এমনটা বলে, এটাও ডিলোশন। হ্যাঁ, সে অনেক পাতলা হয়ে গেছে এমনটা বলে, এটাও ডিলোশন। এটা কিন্তু এই যে অনেক পাতলা হয়ে গেছে, যেমন দেখেন, মাইন্ড ডিলোশন ডিমিনিশড থিন হি ইজ টু, সে অনেক ছোট হয়ে গেছে, অনেক থিন হয়ে গেছে, একেবারে রোগা সোগা হ্যাংলা পাতলা হয়ে গেছে। হ্যাঁ, এখন রুগীকে দেখে যদি আপনার কাছে মনে হয় সত্যি সে ক্যাচেক্সিয়া, সত্যি সে লিন এন্ড থিন, তাহলে তো আপনি এটা বিশ্বাস করে নিলেন, তার কথাটা ঠিক আছে। কিন্তু যদি দেখেন যে আমার মতো মোটামুটি স্বাস্থ্য, অতি মোটাও না আবার অতি চিকনও না, তো
তো এই আমি আমার মতো একটা মানুষ এসে যদি বলে যে আমি একেবারে থিন হয়ে গেছি, অনেক শুকিয়ে গেছি, তার মানে এটা ডিলুশন, সমস্যা আছে। হুম, কিন্তু তাকে বলা যাবে না আপনার সমস্যা আছে। আপনি একজন ডক্টর হিসেবে একজন রোগীকে আপনি বলতে পারেন না আপনার স্ক্রু ঢিলা, বলতে পারবেন না। কি করবেন? আপনি রোগীর এই কথাটাকে নোট করবেন, নোট করে রোগীকে কি করবেন, এই সিমটমটাকে আমলে নিয়ে যে দেখেন এখানে একটা ঔষধের বর্ণনা দেওয়া আছে, আপনি ওষুধটা খুঁজে বের করে রোগীর এই স্টেটটাকে বুঝে ওষুধটা ম্যাথমেটিকার সাথে একটু অ্যানালাইসিস করে ওষুধটা দিয়ে দিবেন। আশা করি রোগী পরবর্তী সাক্ষাতে এসে আর এই কথাটা বলবে না। তার স্ক্রু যেটা ঢিলা ছিল এটা টাইট হয়ে যাবে। আচ্ছা, তার শরীরের কোনো অংশ বড় বা মোটা হয়ে গেছে এমনটা বলে। কোনো অংশ, এবার আমরা তো এতক্ষণ পুরা বডির কথা বললাম, এবার ধরুন সে বলবে যে আমার ডান হাতটা অনেক লম্বা, আর বাম দেখেন স্যার আমার এই যে ডান হাতের চেয়ে বাম হাতের চেয়ে ডান হাতটা বেশি লম্বা হয়ে গেছে, এরকম বলবে। তো আপনি তো মাইপা টাইপা বা চোখের একটা আন্দাজ আছে দেখে বলবেন না ঠিকই তো আছে, কিন্তু রোগীকে আবার এই কথা বলতে যায় না। কিন্তু এই কথা ডিলুশনের রোগীকে যদি আপনি তর্ক করেন বা রোগীর বিরুদ্ধে বলেন বা রোগী যেটা বিশ্বাস করে তার বিরুদ্ধে বলেন, ডিলুশনের রোগী আপনার কাছে ট্রিটমেন্ট নিবে না। এটা আপনি মাথায় রাখবেন। কোন ডিলুশনের রোগী যদি বলেন যে আপনি ভুল করছেন, আপনার কই আমি তো দেখতেছি আপনার হাত ঠিক আছে, হ্যাঁ, সে আপনার কাছে ট্রিটমেন্ট নিবে না। সে বলবে যে ডাক্তার সাহেব আমার আমার জিনিসটা ধরতেই পারে নাই, আমি এই ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিব না। রোগী ভুল বলছে, তারপরে আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে আমি বুঝতে পারছি, আমি এটার জন্য ওষুধ দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে গেছে। তো দেখবেন যে কিছুদিন পরে আসলেও ঠিক হয়ে গেছে, আসলে ঠিক হয়ে গেছে। রোগীর হাত কিন্তু আগের মতোই আছে, যে রোগী বলছে আমার হাত লম্বা, রোগীর হাত আগের মতোই আছে। রোগী এই যে বিশ্বাসটা তার ভিতরে ছিল সেই বিশ্বাসটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, মাইন্ড ডিলুশন এক্সপেন্ডিং প্যাসার্স বাই আর এক্সপেন্ডিং, অর্থাৎ পথচারীরা ছড়িয়ে পড়েছে, অর্থাৎ পথচারীরা কি রাস্তা দিয়ে যে যারা হাঁটে, হ্যাঁ, ওই লোকের কাছে বা যিনি অসুস্থ তার কাছে মনে হয় তারা তো পৃথিবীর বা শহরের নানান জায়গায় ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, হ্যাঁ, ছড়িয়ে পড়ছে, এইরকম একটা ফিলিং তার মধ্যে সবসময় কাজ করতে থাকে। হুম, আমি কিন্তু ডিপলি এই জায়গায় ভাবিই না, আমার এই জায়গায় ভাবার দরকারও নাই, মানুষ তার নিজের মতো করে যাচ্ছে, হ্যাঁ, তো সেই জায়গাটার সেই রকম আমার এখানে ফিলিংটা আসারই দরকার নেই। মানুষ ছড়ায় যাচ্ছে, হ্যাঁ, মানুষ তার প্রত্যেকে তার নিজস্ব নিজস্ব গন্তব্যে যাচ্ছে, এটা স্বাভাবিক, কিন্তু মানুষ একেবারে ছড়ায় যাচ্ছে, আম, তো এরকম হ্যাঁ এক্সপ্যান্ডিং হয়ে যাচ্ছে, তো এই রকম ভাবারই দরকার নেই। যে 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 ভাবতেছে তার শেষে এটা অতিরিক্ত ভাবতেছে, যে অতিরিক্ত ভাবতেছে, হ্যাঁ, অতিরিক্ত এটা ভাবনা না, অতিরিক্ত বিশ্বাস। তো এই বিশ্বাসটাও কিন্তু অসুস্থতা এবং মাইন্ড সিমটম। তো এটাকে আমরা আমলে নিতে পারি। শরীরে কোনো একটা অংশ বড় হয়ে গেছে এমনটা বলে, তার আশেপাশের এলাকাটা বড় হয়ে গেছে। আশেপাশের এলাকাটা মানে হলো আমি যে এই অফিসে আছি তার আমি আশেপাশের দিকে তাকালে আহ 1 বছর আগে যেমন ছিল এখন তো তেমনই আছে, এলাকা তো তাই আছে, হয়তো পাশে একটা নতুন বিল্ডিং উঠছে, কিন্তু আমার এরিয়াটা সারাউন্ডিংটা তো আগের মতোই আছে। হুম, কিন্তু তার কাছে যদি মনে হয় তার এই মতিঝিল এরিয়াটা আগে ছিল 1 কিলোমিটার, এখন হয়ে গেছে 5 কিলোমিটার, তার মানে হলো তার আশেপাশের যে সারাউন্ডিং যে এরিয়াটা, এলাকাটা, সেইটা বড় হয়ে গেছে। এই রকম যদি তার কাছে মনে হয়, এবং এটা যদি মনে হয় না ডিলুশন, এটা যদি সে বিশ্বাস করে, তাহলে আমরা এই রুব্রিকটা ইউজ করব। তারপর জিনিসপত্র ছোট হয়ে গেছে এমনটি যদি তার মধ্যে মনে হয়, যে মাইন্ড ডিলুশন স্মল থিংস অ্যাপিয়ার স্মল থিংস, অর্থাৎ বস্তুগুলো যেমন এই যে কিছুক্ষণ আগে যে আমি একটা উদাহরণ দিলাম, এই কলমটা 8 ইঞ্চির মতো হইতে পারে, হ্যাঁ,
তো আমি যদি মনে করি এটা 5 ইঞ্চি হয়ে গেছে এবং এটা যদি ডিলুশন হয় অর্থাৎ বিশ্বাস করি 5 ইঞ্চি, অর্থাৎ সবকিছুই তার কাছে ছোট ছোট, সে বিশ্বাস করে সবকিছু ছোট ছোট হয়ে গেছে, তাহলে কিন্তু এটা তার অসুস্থতা, মানসিক অসুস্থতা, এবং আমরা তাকে ওষুধ দিতে সক্ষম। দূরত্ব অনেক বেড়ে গেছে, দূরত্ব অনেক বেড়ে গেছে। যেমন ধরুন এই যে যে আমি প্রথমে যে একটা উদাহরণ দিয়েছিলাম, যে আমার এখান থেকে আমার সামনের দেয়ালটা কত 7 ফিট দূরত্ব হবে আনুমানিক। তো এই যে 7 ফিট দূরত্বের জায়গায় যদি আমার কাছে মনে হয় যে এটা 12 ফিট, তাহলে এটা অস্বাভাবিক মনে হওয়া। হ্যাঁ, আর এটা তো তাহলে এই অস্বাভাবিক মনে হওয়াটা একটা অসুস্থতা। এখানে কিন্তু ডিলুশন বলা হয়নি, মাইন্ড ডিস্টেন্স এক্সাগ্রেটেড আর, হ্যাঁ, অর্থাৎ সে এটা বুঝতে পারবে যে তার তো এরকম হওয়া উচিত না। এখান থেকে সে আগে থেকে জানে যে আমি খাটের এই প্রান্তে দাঁড়ায় আছি, ওই প্রান্ত তো 7 ফুট লম্বা হবে, কিন্তু আমার কাছে কেন মনে হচ্ছে 15 ফিট বা 12 ফিট, তাহলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, বা সে তার মাকে ডেকে বলবে যে মা আমার কাছে এমনটা মনে হচ্ছে কেন, বা বাবা আমার কাছে এমনটা মনে হচ্ছে কেন। হ্যাঁ, যে আমি তো জানি যে এই খাটের দৈর্ঘ্য হলো 7 ফিট, আশেপাশের সবকিছু মিলে 7.5 ফিট হবে বা 8 ফিটই হবে। আহ এখান থেকে আমি যেখানে দাঁড়ালাম দূরত্ব, এই ওয়ালের দূরত্ব 8 ফিট, কিন্তু আমার কাছে 12 ফিট 15 ফিটের মতো মনে হয়, যে এত দূরত্ব মনে হয়, ব্যাপারটা কি? তখন সে ডাক্তারের কাছে আসবে। হ্যাঁ, এসে আপনাকে এই কথা বললো আর আপনি এইটাকে আমলে নিলেন না, না নিয়ে কি করলেন, আপনার পায়খানা কেমন বলেন, প্রস্রাব কেমন কি বলেন, ঘুম কেমন বলেন, এই তার পায়খানা প্রস্রাব নিয়ে ঘাটাঘাটি শুরু করলেন। সে যে আইসার যে কথাটা বলছে সেটাকে আপনি নিতে পারেন নাই, ব্যর্থতা আপনার, হোমিওপ্যাথির না। হুম, হোমিওপ্যাথির এই যে বিউটিটাকে আপনি ধরতে পারেন নাই আপনার অযোগ্যতা দিয়ে। আচ্ছা, দূরত্ব সঠিকভাবে পরিমাপ করতে পারে না, এটাও একটা ব্যাপার, অর্থাৎ সে অনুমান করতে পারে না যে কাছাকাছি, যেমন আমি একটা দূরত্ব বললে হয়তো কাছাকাছি হবে, 2-1 ফিট এদিক সেদিক হতে পারে, কিন্তু কাছাকাছি হবে। হুম, আচ্ছা, দূরত্ব সঠিকভাবে ও পরিমাপ করতে পারে না, এটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ কিরকম, আমরা যখন রাস্তা পার হই, ধরুন আমি মতিঝিলের এই রাস্তাটা পার হব, আমার রাস্তার দিকে ঘুরলাম, এখন আমার ডান পাশ দিয়ে গাড়ি আসতেছে, কত দূর থেকে গাড়ি আসতেছে, কত স্পিডে গাড়ি আসতেছে, আমি কিন্তু এই স্পিড এবং দূরত্ব বুঝে আমার ধারণা হয়ে গেছে আমি রাস্তাটা পার হতে পারবো কি পারবো না। হুম, আমি ওই ধারণা নিয়েই রাস্তা পার হয়ে গেলাম, এটা একটা সুস্থ মানুষের কাজ। এখন এই মানুষটা যদি অসুস্থ হয়, হ্যাঁ, সে ওই স্পিড এবং গাড়ির দূরত্বটাকে সে নির্ণয় করতে পারে নাই, তার কাছে মনে হয়েছে গাড়িটা অনেক দূরে আছে, কিন্তু সে রাস্তায় নেমে গেছে, তো সে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব কাছাকাছি, হয়তো গাড়ি থামাই দিছে অথবা যে কোনো, মানে সে আল্লাহ আল্লাহ তাকে বাঁচায় ফেলছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি বারবার কারো মধ্যে ঘটতে থাকে, হুম, যে সঠিক পরিমাপ সে করতে পারে না, তাহলে রুব্রিকটা হবে এখানে এই রকম, যে মাইন্ড সাইজ ইন ইনকারেক্ট জাজমেন্ট অফ। আচ্ছা, মাইন্ড ডিস্টেন্স ইনকারেক্ট জাজমেন্ট অফ, এটা হলো ডিস্টেন্স, আর হলো এটা হলো সাইজ। মাথা ঘোরার সময় দূরত্ব অনেক দূরে মনে হয়, এটা হলো ভার্টিগো অবস্থায় যদি দূরত্বটা দূরে মনে হয়, কাছের জিনিস দূরে মনে হয়, তাহলে আমরা এই রুব্রিকটা ইউজ করব। বস্তু স্বাভাবিকের চেয়ে বড় মনে হলে আমরা এই রুব্রিকটা ইউজ করব, বস্তু স্বাভাবিকের চেয়ে ছোট মনে হলে আমরা এই রুব্রিকটা ইউজ করব। আমরা আবারও বলতেছি, রুগীকে একজন ডক্টর হিসাবে আমরা প্রশ্ন করেছিলাম আপনার সময়, স্থান, মাত্রা, দূরত্ব ইত্যাদি আন্দাজ করার দক্ষতা কেমন। রোগীর পক্ষ থেকে, যে রোগী এবং রোগীর অভিভাবকের পক্ষ থেকে যেই ধরনের উত্তর আসতে পারে সেই উত্তর এবং তার রুব্রিকগুলো আমি আপনাদের নিকট তুলে ধরছি। তো এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। আর এই বিষয়ে আমরা একটা ইবুক করতেছি,
একটা বিশাল পরিসরে ধরে নেন আপনি পুরো রেপার্টরি এটার ভিতরে ঢুকাই দেবো এই বুকে। অর্থাৎ রুগীকে কি প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করব, প্রশ্নের সম্ভাব্য উত্তর কি হইতে পারে, উত্তরের এগেইনস্টে কি রুব্রিক, কি রুব্রিক হইতে পারে এবং রুব্রিকের এগেইনস্টে কি ঔষধ হবে, সবগুলোই আপনারা ই বুকের মধ্যে সাজেশন হিসেবে পেয়ে যাবেন। হ্যাঁ, একজন ডাক্তারকে ডাক্তারি করার জন্য যতটুকু সাপোর্ট দরকার ইনশাল্লাহ সব রকম সাপোর্ট আপনারা এই ই বুক থেকে পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো এই ধরনের চমৎকার ক্লাস, হ্যাঁ, অর্থাৎ জ্ঞান গর্ভ ক্লাস, এবং আপনি যদি ডিএচএমএস স্টুডেন্ট হয়ে থাকেন বা ডাক্তার হয়ে থাকেন, আপনার জন্য সিলেবাসের সমস্ত পড়া কমপ্লিট করে দেওয়ার জন্য আমাদের ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশন রয়েছে, এখানে ভর্তি হয়ে যান। সিলেবাসের সকল পড়া আমরা আপনার জন্য কমপ্লিট করে দিব এবং আপনি সিলেবাসের বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই ভালো ডাক্তার হয়ে যাবেন ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটা শুভক্ষণে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।